নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। সাধারণত কস্ট বেনিফিট অ্যানালিসিসটা আমরা টাকা পয়সার ক্ষেত্রে করে থাকি। অর্থাৎ কি না, যখন আমরা কোনো ব্যবসা বা কোনো শিল্পর ক্ষেত্রে কিছু ইনভেস্ট করি, তো একটা নির্দিষ্ট সময় পর সেখান থেকে আমরা কতটা মানিটারি লাভ করলাম, তো সেইটা আমরা হিসাব করে একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করি। সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু কস্ট বেনিফিট অ্যানালিসিসের সাথে পরিবেশের কি সম্পর্ক? না, আমি তো সাধারণত পরিবেশের বিষয়ে কথা বলে থাকি। তো কস্ট বেনিফিট অ্যানালিসিসের এক্ষেত্রে সম্পর্ক হচ্ছে যেটা, যে যখন আমরা কোনো ইকোনমিক যে দিকটা আমরা কাউন্ট করব, সেখানে কিন্তু আমাদের এই বিষয়টাও ধরে নিতে হবে যে আমরা কতটা রিসোর্স ইনভেস্ট করছি, এবং তার সাথে সাথে যে সমস্ত পলিসি বা প্রজেক্ট হচ্ছে সে আনতে হচ্ছে, সেগুলোর জন্য কত ইনভেস্ট হচ্ছে, বা এনভায়রনমেন্টাল সার্ভিসের কি কি সমস্যা হচ্ছে বা কি লাভ হচ্ছে, এই সমস্ত দিকগুলোকে, বা পরিবেশের প্রতি কি কি ক্ষতি হচ্ছে বা অসুবিধা হচ্ছে, এই সমস্ত দিকগুলো কিন্তু একভাবে হিসাব করাটাও হচ্ছে এনভায়রনমেন্টাল কস্ট বেনিফিট অ্যানালিসিস। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে না, কত রিসোর্স ইউজ করছে, পলিসি কি ইউজ হচ্ছে, প্রজেক্টে কি হচ্ছে খরচা পাতি, পরিবেশকে বাঁচানোর জন্য কতটা কি করা যাচ্ছে, সমস্ত কিছু হিসাব করা হচ্ছে ইনভেস্ট হিসেবে। আর প্রফিট হিসেবে দেখা হচ্ছে কি না, অর্থনৈতিকভাবে কতটা লাভ হচ্ছে সেটা তো ঠিক আছে, তার সাথে একইভাবে যে পরিবেশের প্রতি আমরা কিরূপ আচরণ করছি বা পরিবেশের কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যদি হিসেব করা যায়, তো সেক্ষেত্রে তখন মাইনাস করে দেখতে হবে যে আলটিমেটলি কি লাভ হলো বা বেনিফিট হলো। যে যতটা ইনভেস্ট করেছি সেই তুলনায় কতটা বেনিফিটেড হলাম আমরা, সেভাবে কিন্তু দেখা হয়। তো এবার কস্ট বেনিফিট অ্যানালিসিসের মানে এনভায়রনমেন্টাল কস্ট বেনিফিট অ্যানালিসিসের স্টেপগুলো কি? প্রথমে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, অর্থাৎ কিভাবে কাজটা হবে। দেন হচ্ছে যে কস্ট কত হতে পারে, অর্থাৎ কতটা ইনভেস্ট করতে হবে, আর বেনিফিট কতটা হতে পারে, এটা একটা মোটামুটি বিষয়টিকে আইডেন্টিফাই করা। দেন হচ্ছে যে কোয়ান্টিটিভ দিক, মানে শুধু কোয়ালিটির দিক থেকে হলে হবে না, কোয়ান্টিফাই করতে হবে কস্ট কতটা, বেনিফিট কতটা। এর সাথে সাথে কি করতে হবে, এর সাথে সাথে দেখতে হবে যে নেট বেনিফিট কতটা হচ্ছে, এবং যদি অল্টারনেটিভ কিছু ইউজ করা হতো তাহলে সেক্ষেত্রে কতটা হতো, এই বিষয়গুলোকে ক্যালকুলেট করা। নেক্সট হচ্ছে যে রেকমেন্ডেশনস, হ্যাঁ, সেই বিষয়টাতে আসা, যে অ্যাকচুয়ালি তাহলে কোনটা ইউজ করলে ভালো হয় কি না হয়, সেটা হচ্ছে রেকমেন্ডেশন। অর্থাৎ সেই বুঝে, যেরকম ডাক্তার আমাদের রোগ বুঝে, রোগের তীব্রতা বুঝে ওষুধ বা তার ডোজ প্রেসক্রাইব করে, এক্ষেত্রেও ঠিক কিন্তু তাই, রেকমেন্ডেশনটাও তাই। তো এবার হচ্ছে যে কস্ট বেনিফিট অ্যানালিসিসের সাথে ইকোসিস্টেমের কি সম্পর্ক? না, যদি ধরুন আমরা বেশি রিসোর্স ইউজ করি, হ্যাঁ, বা ধরুন যেটা যে আমরা ধরুন যে ইন্ডাস্ট্রির জন্য বা ব্যবসার জন্য, যে ভাষাতেই আপনারা বলুন না কেন, যে প্রচুর পরিমাণে টাকা বা প্রাকৃতিক সম্পদ ইনভেস্ট করছি, অথচ দেখা যাচ্ছে তার ফলে পরিবেশ ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশের যে নিজস্ব
কর্মগুলো রয়েছে, যেটা বা পরিষেবা রয়েছে, এনভায়রনমেন্টাল সার্ভিসেস যেগুলো আমরা বলি, সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে। তখন ফলে কি হচ্ছে, সেগুলো বাস্তুতন্ত্রের ওপরও ইম্প্যাক্ট পড়বে। তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কস্ট বেনিফিট অ্যানালিসিসকে কিন্তু বাস্তুতন্ত্রের ওপর একটা গভীর প্রভাব ফেলতে পারে। এবার আমরা আসি যে কস্ট বেনিফিট অ্যানালিসিসের তাহলে কম্পোনেন্টগুলো কি কি হতে পারে। তাহলে হচ্ছে যে নেট প্রেজেন্ট ভ্যালু, নাম্বার 1 কি না নেট প্রেজেন্ট ভ্যালু, নাম্বার 2 কি যে ইকোনমিক রেট অফ রিটার্ন, অর্থাৎ আর্থিকভাবে কতটা আমরা ফেরত পাচ্ছি, নাম্বার 3 কি হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, যে আমরা যেটা ইনভেস্ট করছি তার সাথে আমরা কতটা ফেরত পাচ্ছি সেটার একটা অনুপাত করা। যদি অল্টারনেটিভ কিছু করা যায় তাহলে সেখানে একটা অনুপাত ক্যালকুলেট করে নিয়ে দেখা যাবে কোনটা যেটায় বেশি লাভ হবে, অবশ্যই সেই পরিকল্পনাটা, সেই প্ল্যানটা আমরা ইউজ করব বা সেই পলিসিটা আমরা ইউজ করব। এবার আসি যে তাহলে এর লিমিটেশনস কোথায়। এর লিমিটেশনস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, আমরা কিন্তু ইকোনমিক দিকেই কিন্তু আমরা বেশি আগ্রহ প্রকাশ করি, অর্থাৎ মানিটারি বেনিফিট কতটা হচ্ছে সেই বিষয়টাই আমরা কিন্তু দেখি। আমরা প্রকৃতির কতটা লাভ হচ্ছে বা প্রকৃতি কতটা ভালো থাকছে সেই দিকটা কিন্তু আমরা মুখে বললেও, আমরা যখন কাজটা করি, পলিসিটাও তৈরি করি, কিন্তু তারপরে যখন ইমপ্লিমেন্ট করতে যাই বহু ক্ষেত্রে কিন্তু পরিবেশ উপেক্ষিত হয়ে যায়। তাছাড়া আমরা কিন্তু কস্ট বেনিফিট অ্যানালিসিস করার সময় প্রকৃতির ক্ষেত্রে বর্তমানটা দেখলেও ভবিষ্যৎটা দেখতে চাই না বা দেখতে পারা সম্ভব হয়ে ওঠে না বহু ক্ষেত্রে। তার ফলে কি হয়, সাস্টেনেবিলিটির কথা আসে না, কারণ সাস্টেনেবিলিটি সবসময় কিন্তু ফিউচারকে মাথায় রেখেই বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু সেক্ষেত্রে থেকেই যায়। তো এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল কস্ট বেনিফিট অ্যানালিসিসের একটা লিমিটেশনস বা সীমাবদ্ধ। তো আজকে এই বিষয়টা এইটুকুই রইল। আমি আশা করি যে এনভায়রনমেন্টাল কস্ট বেনিফিট অ্যানালিসিস কি বিষয়টা আপনাদের কাছে আমি পরিষ্কার করে প্রকাশ করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ ওই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।